আমার আজকের উপস্থাপনা শিবরাম চক্রবর্তী বিরচিত সুরওয়ালা বাবা। বইটই গুছিয়ে নিয়ে মন্টু বেরুবার উদ্যোগ করছে। ঠিক এমন সময় দাদামশাই তাকে ডেকে বললেন, আজ আর স্কুলে যেতে হবে না মন্টু, তোর সুরওয়ালা বাবা আসছেন, দুপুরে এসে পৌঁছাবেন। আজ আমার মেল ডে, আমার তো আপিস কামাই করা চলবে না, তুই বাড়ি থাকবি। স্কুলে যেতে হবে না জেনে মন্টুর দারুণ ফুর্তি হলো, কিন্তু সে বেশ ভাবনায় পড়ে গেল। সুরওয়ালা বাবা আবার কিরকম বাবা? সে তো প্রায় বছর 10 হতে চলল তার বাবা স্বর্গে গেছেন। সে শুনেছে তার কিছুদিন পরে মাও তার অনুসরণ করলেন। তখন থেকে মন্টু মামার বাড়িতেই মানুষ। এতদিন সে কোনো প্রকার বাবার সম্বন্ধেই কিছুমাত্র উচ্চবাচ্য শোনেনি। তবে অকস্মাৎ এই সুরওয়ালা বাবার প্রাদুর্ভাব হলো কোত্থেকে? বইটই রেখে দিয়ে মন্টু বৈঠকখানায় গিয়ে বসলো এবং মনে মনে বাবার বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা করতে লাগলো। বাবা তাহলে দু রকম, এক সুর আছে আর এক সুর নেই। তবে সাধারণত বাবাদের সুর থাকে না, যথা নিতু, নীলিম ও ঝঙ্কুর বাবার নেই কো। যে কটি বন্ধুর বাবার সঙ্গে তার চাক্ষুষ ঘটেছে তাদের কারুরই সুর নেই। মন্টুর মতে বাবাদের সুর না থাকাই বাঞ্ছনীয়। বাবারা যেমন ছেলেদের গাধা হওয়া পছন্দ করেন না, বাবাদের হাতি হওয়াটাও তেমনি ছেলেদের রুচিতে বাঁধে। তবে মন্টুর দুর্ভাগ্য, বেচারার বাবাই নেই। আর সব বন্ধুর কেমন বাবা আছে, তারা বাবার কাছ থেকে কত কি প্রাইজ পায়। তমু তো সেদিন একটা সাইকেল পেয়ে গেছে, কিন্তু বেচারা মন্টু। যাক, সৌভাগ্য বলতে হবে যে এতদিন বাদে তবু মন্টুর একজন বাবা আসছেন। তবে দুঃখের মধ্যে ওই যা সুর, তার জন্য আর কি করা যায়। নেই মামার চেয়ে কানা মামা যেমন ভালো, তেমনি একেবারে বাবা না থাকার চেয়ে সুরওয়ালা বাবাই মন্দ কি। তারপর কাল আবার মন্টুর জন্মদিন, হয়তো তিনি কেবল সুর নাড়তে নাড়তেই আসছেন না, কত কি উপহার নিয়ে আসছেন। বেলা প্রায় 12:30। এমন সময় এক ভদ্রলোক মন্টুদের বাড়ির সামনে রিকশা থেকে নামলেন এবং সোজা ভেতরে এসে জিজ্ঞাসা করলেন, এইটে ঘনশ্যামবাবুর বাড়ি না? হ্যাঁ। তাকে বলো গে সত্যপ্রিয় বাবু এসেছেন। আমি সকালে তার করেছি, পেয়ে থাকবেন বোধহয়। তবে ইনি, মন্টু এই আন্দাজ করছিল, খুব মোটা বটে, তবে হাতির কাছাকাছি একেবারেই নন। তাছাড়া সুর নেই। সুর না থাকার জন্য মন্টু যে ক্ষুব্ধ হলো তা নয়, বরং তাকে যেন একটু খুশিই দেখা গেল। দাদামশাই আপিস গেছেন, আপনি বসুন। ও, তুমিই বুঝি উৎপল? আমি তোমার গুরুজন, প্রণাম করো। মন্টু ঈষৎ হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলো, কাকে? কেন আমাকে? আশ্চর্য হবার কি আছে? গুরুজনদের ভক্তি করতে শিখবে, তাদের কথা শুনবে, এসব শেখনি? মন্টু হাত তুলে নমস্কার করলো। ও কি, ও কি প্রণাম হলো? দেখছি এখানে তোমার শিক্ষা দীক্ষা সুবিধে হয়নি, পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। যাক, ক্রমশ শিখবে এখান থেকে গেলেই। আপনি কি আমাকে নিয়ে যাবেন এখান থেকে? কোথায়? কেন, দেশে, তোমার বাবার বাড়িতে। আমাদের বাড়িতে তোমাকে নিয়ে যেতেই তো আমি এসেছি। আপনি আমার বাবা যদি, তবে আপনার সুর কই? সুর? হ্যাঁ, দাদামশাই যে বললেন যে মন্টু তুই বাড়ি থাকিস, তোর সুরওয়ালা বাবা আজ আসবেন, কিন্তু আপনার সুর নেই তো, সুর কোথায়? বলে ভদ্রলোক ভারী গম্ভীর হয়ে গেলেন। মন্টুর সঙ্গে তারপর আর কোনো কথাই তার হলো না। খাট হয়ে গেছে ভেবে মন্টু ম্লান মুখে চুপ করে রইল। সে বইয়ে পড়েছিল বটে যে কানাকে কানা বলিও না, খোঁড়াকে খোঁড়া বলিও না ইত্যাদি পড়েছিল এবং মুখস্থও করেছিল, কিন্তু বইয়ের হুকুম কাজে না মানলে যে অঘটন ঘটবে তা সে ভাবেনি। যার পা নেই তাকে খোঁড়া বললে সে যেমন মনক্ষুণ্ণ হয়, একে সুর নেই বলাতে বোধহয় ইনি তেমনই বিচলিত হয়েছেন। অঙ্গহীনতার অনুযোগ না করাই মন্টুর উচিত ছিল। ঘনশ্যামবাবু অফিস থেকে ফিরলে অন্যান্য কথাবার্তার পর সত্যপ্রিয়বাবু বললেন, দেখুন, উৎপলকে আমি নিয়ে যেতে চাই। দাদা বৌদি নেই, কিন্তু আমি তো আছি, আমি এখনো অভিভাবক। দাদামশাই বললেন, কেন?
এখানে তো বেশ আছে, সেই অজপাড়া গায়ে গিয়ে কি হবে? তাহলে আপনাকে খুলেই বলি, এখানে ওর যথার্থ শিক্ষা হচ্ছে না। যথার্থ শিক্ষা বলতে কি বোঝায়? অনেক কিছু, তা নিয়ে আপনার সঙ্গে তর্ক করা আমার পক্ষে বাতুলতা। তবে এখান থেকে যথার্থ অশিক্ষা যে ওর হচ্ছে তাতে ভুল নেই। কি যথার্থ অশিক্ষা হচ্ছে? কি রকম শুনি? আপনি বলেছেন আমি নাকি ওর সুরলা বাবা। উৎপল তাই বলছিল, এতর দ্বারা ওকে মিথ্যাবাদিতা শেখানো হচ্ছে। আমি তো ওর বাবা নই, তাছাড়া আমার সুরও নেই। এই কথা? তুমি ওর কাকা তো বটে, বয়ে সুর দিলেই যে ক হয় এও বোঝো না বাপু? কিন্তু কিছুতেই সত্যপ্রিয় বাবুকে বোঝানো গেল না। পরদিন সকালেই মন্টুকে নিয়ে তিনি রওনা দিলেন। পথে যেতে যেতেই মন্টুর যথার্থ শিক্ষা শুরু হয়ে গেল। দেখো উৎপল, আজ আমি তোমাকে মাত্র 3টি উপদেশ দেব। যদি মানুষ হতে চাও তাহলে আমার এই 3টি উপদেশ তোমার মূল মন্ত্র হবে, আর জীবনে সর্বদা মেনে চলবে। প্রথম হচ্ছে সন্নিষ্ঠ হবে। সত্যের জন্য যে ত্যাগ, যে কষ্ট, যে লাঞ্ছনায় স্বীকার করতে হোক না কেন, কখনো পিছু পা হবে না। দ্বিতীয় উপদেশ হচ্ছে এই, সব সময় নিয়মানুবর্তী হবে। নিয়ম না মানলে শৃঙ্খলা থাকে না, তাতে করে সামাজিক ব্যবস্থায় গোলযোগ ঘটে। আর আমার তৃতীয় উপদেশ হচ্ছে এই। উপদেশগুলো মন্টুর কানে যাচ্ছিল কিনা বলা যায় না, কানে গেলেও তার মানে নিশ্চয় তার মাথায় ঢোকেনি। একটু আগে একটি ছেলে তার পাশ দিয়ে যাবার সময় বোধহয় অকারণ পুলকেই মাথায় চাটি মেরে গেল। কাকার নিয়ম নিষ্ঠা প্রচারের মাঝখানে সে তার প্রতিশোধ নেবার সুযোগ পায়নি। কিন্তু তৃতীয় উপদেশের সূত্রপাতেই পথ চলতি ছেলেটি আবার যেমনি তার কাছে এসেছে, অমনি সে তাকে ল্যাং মেরে ধরাশায়ী করে ফেলল। মন্টু নিজের ক্ষুদ্র বুদ্ধি অনুসারে সম্ভবত নিয়ম রক্ষাই করেছিল, কিন্তু সত্যপ্রিয় উল্টো বুঝলেন। দেখো, এইমাত্র তুমি পথ চলার নিয়ম ভঙ্গ করলে। মানে? ও যে আমাকে চাটি মারলো আগে। আমি তো দেখেছি, কিন্তু ওকে তোমার ক্ষমা করাই উচিত ছিল। আমার তৃতীয় উপদেশ হচ্ছে এই, কখনো কাউকে আঘাত করবে না। কেউ যদি তোমার বাঁ গালে চড় মারে, তাকে ডান গাল ফিরিয়ে দেবে। স্টেশনে গিয়ে সত্যপ্রিয় দারুণ ভাবনায় পড়লেন। মন্টুকে জিজ্ঞাসা করলেন, তোমার কি টিকিট কিনবো, হাফ না ফুল? একটু মুশকিল আছে দেখছি। মন্টু বলল, আমি তো হাফ টিকিটেই যাই। সত্যপ্রিয় বাবু বললেন, 12 বছর পরে গেলে পুরো ভাড়া দিতে হয়। আজ তোমার ঠিক 12 বছর পূর্ণ হবে, তবে হিসেব করে দেখলে ঠিক 12 বছরে পড়তে এখনো তোমার 4 ঘন্টা 35 মিনিট 13 সেকেন্ড বাকি। তারপর থেকেই তোমার ফুল টিকিটের বয়স হবে। তা কেন? আমাদের পাড়ার হাবলা দেখতে বেটে, কিন্তু তার বয়স 17 বছর। সে এখনো হাফ টিকিটে যায়, তাকে কেউ ধরে না তো? এতক্ষণ কি বোঝালাম তোমাকে? সর্বদা সত্যনিষ্ঠ হবে, বাক্যে, চিন্তায় এবং আচরণে। কাজেই এখনো যখন তোমার 12 বছর পূর্ণ হয়নি, এখন ফুল টিকিট কেনা যেতে পারে না, কিন্তু গাড়িতে যেতে যেতে পূর্ণ হবে। সেইটাই ভাবনার কথা। আচ্ছা, তখনকার কথা তখন দেখা যাবে। গাড়িতে উঠে সত্যপ্রিয় এক দৃষ্টে হাত ঘড়ির দিকে চেয়ে রইলেন। মন্টু জানালার ফাঁকে বাইরের পৃথিবীর পরিচয় পেতে লাগলো। কিন্তু যেই না ঘন্টা 35 মিনিট 13 সেকেন্ড গত হওয়া, অমনি সত্যপ্রিয় বাবু তার বিপুল দেহ নিয়ে গাড়ির অ্যালার্ম সিগন্যালের শেকল ধরে ঝুলে পড়লেন। ফল হলো ঠিক মন্ত্রের মতো। ঝড়ের বেগে যে গাড়ি ছুটছিল, গাছপালাদের ছোটাচ্ছিল, দুধারের দিগন্ত প্রসারিত মাঠের মধ্যখানে অকস্মাৎ তা থেমে গেল। ট্রেনের গার্ড এসে জিজ্ঞাসা করলেন, কে শেকল টেনেছে? সত্যপ্রিয় বুঝিয়ে বললেন, দেখুন, এই ছেলেটির 12 বছর এই মাত্র পূর্ণ হলো। এরপর তো একে আর হাফ টিকিটে নিয়ে যেতে পারি না। কোনো স্টেশনে থামলেই ভালো হতো, কিন্তু মাঠের মাঝখানে যে বয়স পূর্ণ হবে তা কি করে জানবো বলুন তো? অসত্যকে প্রশ্রয় দিতে আমি অক্ষম। তাছাড়া রেল কোম্পানিকে আমি ঠকাতে চাইনি। ওর হাফ টিকিট আছে, এখান থেকে পুরুলিয়া পর্যন্ত আর একটা হাফ টিকিট আপনি দিন, কিংবা হাফ টিকিটের ভাড়া নিয়ে রসিদ দিন।
এই জন্য গাড়ি থামিয়েছেন? আচ্ছা, পরের স্টেশনে দেখা যাবে। তা দেখতে পারেন, কিন্তু ভাড়া এখান থেকে ধরতে হবে। পরের স্টেশন থেকে নিলে চলবে না। পরের স্টেশনে গাড়ি থামতেই গার্ড সত্যপ্রিয়কে জানালেন যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আকাশ থেকে পড়লেন, বললেন, কেন? গ্রেপ্তার কিসের জন্য? দেখছেন না, অকারণে শেকল টানলে 50 টাকা জরিমানা। স্পষ্টই তো লেখা রয়েছে দরজার মাথার উপরে। অকারণে তো টানিনি, সে কথা আদালতে বলবেন। সত্যপ্রিয় কিছুতেই গাড়ি থেকে নামবেন না। সত্যের মর্যাদা রাখবার জন্য যা করা দরকার, যা প্রত্যেক সত্যনিষ্ঠ ভদ্রলোকেই করবে, তাই তিনি করেছেন। তিনি তো কোনো নিয়ম লঙ্ঘন করেননি, কারণ গুরুতর কারণ ছিল বলেই শেকল টেনেছেন। কাজেই তিনি গ্রেপ্তার হতে নারাজ। এটা বেশ ওজস্বিনী ভাষায় তিনি সবাইকে জানিয়ে দিলেন। তিনি নামতে প্রস্তুত নন, অথচ তিনি না নামলে ট্রেনও ছাড়তে পারে না। অনর্থক ডিটেন দিতে হবে ভেবে সত্যপ্রিয়র সহযাত্রীরা গার্ডের সাহায্যে অগ্রসর হলো। মাঠের মাঝখানে গাড়ি থামানোর জন্য তারা তখন থেকেই খুব বিরক্ত হয়েছিল। সকলে মিলে তাকে ধরে জোর করে নামাতে গেল। টানাটানিতে সত্যপ্রিয়র দামি সিল্কের পাঞ্জাবিটা গেল ছিঁড়ে। সঙ্গে সঙ্গে তার মেজাজও গেল রুখে। তিনি ধাঁ করে একজন সহযাত্রীর নাকে ঘুষি মেরে বসলেন। তখন সকলে মিলে চাঁদা করে তাকে ইতস্তত মারতে শুরু করে দিলে। কদাচও কাহাকেও আঘাত করিও না, জীবনের এই মূল মন্ত্র সত্যপ্রিয় তখন ভুলে গেলেন। তবে বাঁ গালে মার খাবার পর ডান গাল তিনি বাড়িয়ে দিচ্ছিলেন বটে, কিন্তু সেটা বোধহয় বাধ্য হয়ে এবং অনিচ্ছা সত্ত্বে। কেননা আক্রমণ থেকে এক গাল বাঁচাতে গিয়ে অন্য গাল বিপন্ন হচ্ছিল। অসুবিধে এই যে দুটো গাল একসঙ্গে ফেরানো যায় না। একা সত্যপ্রিয় কি আর করবেন? খানিকক্ষণ খণ্ডযুদ্ধের পরেই দেখা গেল যে একা তিনি 7 জনকে মারবার চেষ্টা করে কাউকেই বিশেষ মারতে পারেননি, কিন্তু 7 জনের মার খেয়ে তাকে হজম করতে হয়েছে। সকলে মিলে তাকে চ্যাংদোলা করে স্টেশনের একটা গুদাম ঘরে নিয়ে ফেলে তারা বাহির থেকে দরজা লাগিয়ে দিল। সেই যতক্ষণ না থানার থেকে পুলিশ এসে তার হেফাজত নেয়। মন্টুও কাকার সঙ্গে স্বেচ্ছায় সেই ঘরে আটকে রইল। তারপর ট্রেন ছাড়লো। স্টেশন জুড়ে বিশাল ব্যস্ততা, বিরাট শোরগোল। সেই সব গাড়ির সঙ্গে সঙ্গে সব চলে গেল। ছোট্ট স্টেশনটা সত্যপ্রিয়র মতো নির্জীব নিস্তব্ধ হয়ে পড়ে রইল। সেই বদ্ধ ঘরের সত্যপ্রিয় ঘোঁত ঘোঁত করতে লাগলেন। তাকে তখন আর চেনাই যায় না। সমস্ত মুখখানা ফুলে মস্ত হয়েছে, চোখ দুটো ছোট হয়ে গেছে, প্রকাণ্ড মুখে তাদের খুঁজেই পাওয়া যায় না। হ্যাঁ, এতক্ষণে হাতির মাথার সঙ্গে তার তুলনা করা চলে। অচিরেই হয়তো শুঁড়ও বেরুতে পারে, এমনই সম্ভাবনা আছে বলে মন্টুর সন্দেহ হতে থাকে। আজকের গল্প এখানেই শেষ হলো। আমার এই গল্পগুলি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবার সময় বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি নতুন কোনো গল্প পোস্ট করলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।